তো লিখছেন, সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ সারোয়ার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিস্টার বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জীবনে ভুতুরে ঘটনার সংখ্যা বলতে গেলে অনেকই রয়েছে, একে একে ভবিষ্যতে পাঠিয়ে দেব সময় পেলেই। গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে দেখেছিলাম, শুধু লেখা হয়ে ওঠেনি। তবে আজকে ভাবলাম লিখেই ফেলি। আর স্টুডিওতে যে আমার বলা হয়ে উঠবে না, নানা কারণে ব্যস্ত থাকি। ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আমার ছোট মা, বোন ও দুই ভাই খুলনার শহরে থাকে, খুলনার একটি আবাসিক এলাকায়। নাম না বললে কৃতজ্ঞ থাকব। বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। রাত ৯টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে। আগস্টের ১ তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই আমরা। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দেই। ৮তলা বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের ৩ পাশেই বারান্দা অথবা বড় জানালা, ডাইনিং রুমের জানালা, বড় জানালা। পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ, সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পাশে ছোট্ট কাগজে আয়াতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশেই এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম। ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল আয়াতুল কুরসির লেখা ছোট কাগজটির টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম। বেশ কিছুদিন এভাবেই কাটল। তারপর থেকে সমস্যা শুরু। শীতকালে খুলনায় প্রচণ্ড ঠান্ডা পড়লেও আম্মুর মাঝরাতে হঠাৎ গরম লেগে যেত। আবার মাঝে মধ্যে জানালা থেকে গরম দমকা হাওয়া কোথা থেকে এসে লাগত। কখনো বা শীতের রাতে কিচেনের সিলিং থেকে, সিঙ্কের কল থেকে হঠাৎই গরম পানি আসত। আবার কখনো গভীর রাতে ছাদে কেউ দৌড়াদৌড়ি করত। আম্মু মাঝে মধ্যে বাচ্চার হাসি শুনতে পেত, কখনো কান্না। এরকমই ছিল বেশ কিছুদিন। সমস্যা বৃদ্ধি পেল কিছুদিন আগে, গত সপ্তাহে। আমাদের এসিটা হঠাৎই নষ্ট হয়ে গেছিল। তো আম্মু বারান্দার গ্লাস এবং জানালার সবই খোলা রেখেছিল। আর রাত আনুমানিক ৩:৩০, তখন হঠাৎ একটা বাচ্চার কান্নায় আম্মুর ঘুম ভেঙে গিয়েছিল। বারান্দার দিকে চোখ পড়তেই যা দেখল, তার জন্য ঘুমের মাঝপথে আমাদের হঠাৎ করে কান্না, তিনি একজন মানুষের প্রস্তুতি কখনই থাকতে পারে না। ছোট একটা বারান্দা, ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে আম্মু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠলেন। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল। আম্মু অবাক ভয়ার্থ দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে উইলেন। সমস্যা শুধু এটিই থাকল না, আরেকটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন ৯টা। আম্মু, ছোট বোন বসে গল্প করছিল। পাশের রুমে ছোট দুই ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃত আলো পড়ছে। হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো সেখানে। অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিংয়ে তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে জিনিসটা ডাইনিং রুমের ড্রয়িং রুমের দিকে যেতে থাকল। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছি আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখি বেশ খানিকটা বুঝে ফেলল কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল। ফ্ল্যাটে আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট দুই ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে কালেমা পড়তে লাগল। চিৎকার শুনে এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হলো। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএসের কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা। বাসার কেউ এই বাটন বন্ধ করেনি। আর কোনো প্রশ্নই আসে না, এত ছোট সময় কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারল না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। ভালো থাকবেন। এমন আরও অনেক ঘটনা আছে আমার জীবনে। আস্তে আস্তে সবকিছুই শেয়ার করব। তবে এতটুকু বলতে পারি, আমার বাবা মা ২০১২তে, তখন আমি অষ্টম শ্রেণীতে ছিলাম, আমার বাবা মারা যাওয়ার পর থেকে এসব সমস্যা হচ্ছে। একে একে সব কয়টি কাহিনী বলবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবারও আপনাদের জন্য আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয় সেন দেবে। প্রিয় লিসেনার, আজকে আর কথা বাড়াবো না, সোজা ঘটনায় চলে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা থেকে আব্দুল কাদের ভাই। এই ঘটনাটা ঘটেছে ওনার দুঃসম্পর্কের এক ফুপুর সাথে। আর এই ঘটনাটার সময়কাল আজ থেকে আনুমানিক প্রায় ২৫-৩০ বছর আগে হবে। আর এই ওনাদের যে গ্রাম, এই গ্রামটা খুবই আজোপাড়া গ্রাম। এখনও পর্যন্ত ঠিকঠাক মতো বিদ্যুৎ পৌঁছায়নি। এই ঘটনাটা যখন ঘটে তখন ওনার ফুপুর বিয়ে হয়ে গেছিল।
ঘটনাটা মূলত ফুপু এবং ফুপা দুইজনের সাথেই ঘটেছে। সঙ্গত কারণ ওনার ফুপুর শ্বশুরবাড়ির নাম এবং এই ফুপার নাম শেয়ার করতে পারছি না, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ফুপা উনি পেশায় একজন কৃষক ছিলেন। উনি নিজের জমিতেই কৃষিকাজ করতেন এবং সিজনাল যেই ফসলই থাকত এগুলো আবাদ করতেন। আর এই ফুপা উনি খুবই একজন সাহসী এবং খুব সুটান দিয়ে একজন লোক ছিলেন। উনি সারাদিন কৃষিজমিতে খাটাখাটনি করতেন, ফসল আবাদ করতেন, অবশ্য কামলা নিয়ে নিতেন। তারপরও নিজের জমিতে নিজের না খাটলেই কি আর ফসল ঘরে তোলা যায়, সেই পরিমাণে যায় না। আর এই জন্যই ফুপা মূলত অলস ছিলেন না। উনি সারা দিন গায়ে গোতরা খেটে ফসলে আবাদ করতেন। কামলা নেওয়ার খুবই কম চেষ্টা করতেন। দেখা গেছে যখন উনি না পারতেন তখন উনি কামলা নিতেন। আর ফুপার কিন্তু একটা অভ্যাস ছিল। অভ্যাসটা হলো এই ফুপাদের বাড়ি থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরত্বে পায়ে হাঁটার পথে একটা বাজার ছিল। এই বাজারে ফুপা প্রতিদিন সন্ধ্যার পরে আড্ডা দিতে যেতেন। এটা ওনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। আর যদি ফুপা না যেতে পারতেন, ফুপার কোনো কিছুই ভালো লাগতো না। মন মেধা সব কিছু ত্যক্ত বিরক্ত হয়ে থাকত। এই কারণে ফুপা যত যা কিছুই হোক ওইখানে যাওয়ার চেষ্টা করতেন, যদিও বা কাজকাম থাকলেও। এটা আরেক বিষয়। তো তো এই নিত্যদিনের অভ্যাসের মতো ফুপা ওই দিনও বাজারে গেছেন এবং একটু রাতই হয়েছিল ওদিন ফিরতে ফিরতে। উনি ফিরছিলেন আনুমানিক 9টা হবে। আর সেই সময় কিন্তু গ্রামের অঞ্চলে রাত 9টা মানে অনেক রাত। কারণ সেই সময় সারাদিন ঘায়ে গুতরের ঘেটে মানুষ, এখনও গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ঘুমায় পড়ে। আর যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় পড়ার চেষ্টা করে। তো রাত 9টা বাজে উনি বাজার থেকে ফিরছিলেন। ওনার বাজারে ফেরার পথে একটা ছোট্ট একটা ভিটা পড়ে। এই ভিটার মধ্যে আবার 2-3টা বড় বড় বাঁশ ঝাড় আছে, একটা বিশাল বড় গাব গাছ আছে এবং একটা পাশে একটা বিরাট বড়ই গাছ আছে। বড়ই গাছটা আবার একপাশে হেলানো। তো যাই হোক, আর এই যে ভিটাটার মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়েই ফুপাকে যেতে হবে। তো উনি ফিরছিলেন, ওনার হাতে একটি ব্যাটারি লাইট ছিল। তখনকার আমলে কিন্তু এই যে ইগল কোম্পানি বা অন্য কোনো কোম্পানির লাইট ছিল, ব্যাটারিতে চলতো। ব্যাটারিগুলো চেঞ্জ করা যেত, সিলভারের লাইট অনেকে দেখছেন। তো এই লাইট ছিল ফুপার হাতে। ওটা আবার 5 ব্যাটারি লাইট ছিল, মোটামুটি ভালোই পাওয়ার ছিল। তো উনি যখন হাঁটতে হাঁটতে ওই ভিটার কাছে চলে আসেন, যখন এই গাব গাছটার নিচে আসেন, তখন ফুপা একটা শব্দ শুনতে পান। কটর মটর হর করে শব্দ। এই কুকুর হাড়গোড় চিবাই খেলে যেরকম শব্দ হয় না, এই রকম শব্দ। ফুবা উনি চিন্তা করেন, কী রে, শব্দটা কই থেকে আসতেছে? উনি দেখলেন ওই যে বড়ি গাছটা একপাশে হেলানো না, ওইটা আবার ওই ওই একটা পাশে পূর্ব দিকের একটা পাশে, ওদিক দিয়ে এই ভিটাটার শেষ দিক, বড়ি গাছটা আবার ওদিকে হেলানো। এই বড়ি গাছটার নিচের থেকে শব্দ আসতেছে। তো ফুপা একটু এদিকে আগায় যান। আগায় গিয়ে উনি টর্চ লাইটটা মারেন। উনি বেশি আগান নাই, অল্প একটু আগায় গিয়ে টর্চ লাইটটা মারেন। টর্চ লাইটটা মাইরা উনি দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। 4-5টা মানুষের মতো অবয়ব। একটা ছাগল এটাকে কাঁচায় চিবায়া ছিঁড়াফিরা খেয়ে ফেলতেছে, হাড়গোড় মটমট করে খাইতেছে। ফুপা লাইট মেরে এই দৃশ্য দেখে তো উনি একটু খাবর যান। উনি চিন্তা করেন, কি ব্যাপার, মানুষ নাকি অ্যাড? উনি তখন শব্দ করেন, এই, একটু ধমক দেন যে কি এগুলা, বোঝার চেষ্টা করেন। তখন ওই জিনিসগুলা ফুপার দিকে হাত ইশারা দেয়। আর যখন যখন হাত ইশারা দেয়, তখন ফুপা বুঝতে পারেন যে এগুলার হাতের মধ্যে বেশ বড় বড় লোমে আবৃত। ফুপা তারপরেও উনি আরও আগ্রহ নেয়। উনি কিন্তু হয়তোবা বুঝতে পারছেন এটা কোনো স্বাভাবিক বিষয় না। তারপর উনি খুব সাহসী ব্যক্তিত্ব। উনি আরও ভালো করে বোঝার চেষ্টা করেন আসলে বিষয়টা কি, আসলে ওই জিনিসটা ওইটাই নাকি এটা চেষ্টা করতেছেন, উনি যেটা চিন্তা করতেছেন এটাই নাকি এটা দেখার চেষ্টা করতেছেন। তো উনি তখন আবার কি করেন যে সামনের দিকে আর একটু আগায় যান। দেখেন যে কিছু মানুষের মতো অবয়ব, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, ওই মাথাটা নিচের দিকে করে রাখছে আর সারা শরীরে লোমে আবৃত। আর এরকম 4-5টা অবয়ব মিলে ওইখানে একটা ছাগলের মতো কি যেন এটাকে খাচ্ছে, অর্ধেক খেয়েও ফেলছে। এটা দেখে এই ফুপা কি করেন, উনি মাটির একটা ঢিল নিয়ে ওইদিকে ছুটতে থাকেন। যখন মাটির ঢিল ছুটতে থাকেন, তখন এক বিকট কণ্ঠে ফুপাকে ধমক দেয়, এখান থেকে যা। কিন্তু ফুপা কি করে, উনি আবার মাটির ঢিল ছুটতে থাকেন, পরপর 3-4টা ঢিল ছড়ান। তখন একটা পর্যায়ে দেখেন ওনার চোখের সামনেই ওই জিনিসগুলা একদম অদৃশ্য হয়ে গেল। এইটা দেখার পরে ফুপা তো একটু শিহর হয়ে যান যে আসলেই তো এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক। উনি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলেন। উনি কিন্তু বেশ সাহসী ছিলেন, উনি যে এখানে ভয় পেয়েছেন এটা না। উনি হেরে গলায় গান গাইতে গাইতে উনি বাড়ির দিকে রওনা করলেন। তো এরপরে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্বাভাবিকভাবে শুয়েও পড়লেন রাতের খাওয়া দাওয়া খেয়ে। ফুপুকে আর কিছু বললেনও না। এই যে এরকম একটা ঘটনা উনি দেখলেন,
এটার বিষয়ে ফুপুকে কিছুই বলল না। তো ওই দিন চইলা গেল, রাতে আর কোনো কিছুই ঘটে নাই। তো এই ঘটনার বেশ কয়েকদিন পর ফুপা একদিন বাজারে যায়। মানে এমনিতে তো উনি রেগুলার বাজারে যায়, তবে একদিন বিশেষত আবার যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলা ফুপা ওই বাজারে গিয়ে দেখতে পায় যে একটা লোক বেশ কয়েকটা বড় বড় রুই কাতল মাছ নিয়ে বসে আছে। ওই মাছ বাজারে আর কি রাতে টুকটাক মাছ উঠতো আর কি, এরকম বেশি না, টুকটাক ওই জাল জুল পেতে যে 2-1টা মাছ পেত ওগুলা নিয়ে আসতো আর কি। তো যাই হোক, উনি কি করলেন, ওই কাতল একটা মাছ দেখে ওনার বেশ পছন্দ হলেন। ওইখান থেকে একটা কাতল মাছ কিনে নিলেন, বড় সাইজের একটা কাতল মাছ। তো তখন তো ওই বাজার করার প্রস্তুতি নিয়ে যান নাই, আর ওই সময় বাজার করতে গেলে ডুলি নিয়ে যেতে হতো বাজারে মাছ কিনতে হলে। এখন ডুলিও নাই, মাছ রাখবেন কিসে? এ কথা ভেবে ফুপা তখন এই মাছের এই যে গানসা থাকে না, এই গানসা দিয়ে একটা রশি ঢুকিয়ে রশিটা বেঁধে হাতে ঝুলায় নিলেন। ওই দিন একটু তাড়াতাড়ি রওনা দিলেন, এই সন্ধ্যার পরে পরেই আসছিলেন, মাছ কিনে 2-1 কাপ চা খেয়ে আবার রওনা দিয়ে চলে গেলেন বাসার দিকে। তবে ওই সময় আবার বাড়ি থেকে যেই লোকগুলা বাজারে আসে সবাই চলে আসছে, আর এই রাস্তায় আর কেউ নেই, আর ওই সময় কেউ ফিরেও না। এমন সময় এই ফুপা ফিরে যাচ্ছেন বাড়িতে, তো রাস্তাটা একদম নিঝুম, কেউ নাই, আশেপাশে ঝিঝি পোকার ডাক। ওই রাতটা আবার একদম ঘুটঘুট আন্দা, একদম অমাবস্যার রাতের মতো। তো ফুপা হেঁটে যাচ্ছেন, ওনার হাতে তো টর্চ লাইট ছিলই, তারপরও যতটুক সম্ভব টর্চ লাইটটা মারছেন, আবার কিছুক্ষণ বন্ধ রাখছেন, একটা আইডিয়া মোতাবেক হেঁটে যাচ্ছেন। একটু পরে যখন ওই যে ওই ভিটার কাছাকাছি আসছেন, তখন এই ফুপার শরীরটা মনে হইতেছে কেমন জানি ঝিমঝিম লাগতাছে। ফুপার শরীরটা আগের থেকে এখন অনেকটা ভারী মনে হইতাছে ফুপার কাছে। হাত পাও ঝিম ধরলে যেরকম লাগে না, এইরকম লাগতাছে মনে হইতাছে। উনি হাঁটতে পারতাছে না, হাতে পায়ে জোর পাইতাছে না। একটা পর্যায়ে সারা শরীরে একটা কেমন শিহরণ হয়ে গেল। আর চাচার এই ফুপার মনে হইতাছে যে ওনার পিছনে পিছনে কেউ হাঁটতাছে, কিন্তু উনি পিছন দিকে তাকালে কিছুই দেখতে পায় না। আবার হাঁটা ধরে। তো এইটা যখন ঘুরতেই থাকে, ফুপার ওইদিকে পাত্তা না দিয়ে বাড়িতে সোজা হেঁটে যায়। বাড়িতে গিয়ে ফুপিরে ডাকে যে কই গ বাড়ি, দেহ মাছ লইছে। ফুপি ঘর থেকে বের হয়। বাইর হওয়ার পরে এই ফুপার দিকে তাকায়, তাকায় বলে যে আরে কি সর্বনাশা কাণ্ড, এটা কি লইছেন, কে মাছ লইছে এত বড়? তখন ফুপা ওই মাছটা সামনে যখন ধরে, তখন দেখতে পায় কিসের মাছ এটা? এখানে তো মাছের যেই শরীরের যেই অংশ, এর কোনো গোস্তই নাই। মাছের যেই শরীরের মধ্যে গোস্ত থাকে, এই গোস্ত নাই। মাথার অংশটা ওই দড়ি দিয়ে বাঁধা আছে, আর নিচে শুধু কাটা ঝুলে আছে, আর শরীরের বাকি যে গোস্ত, এগুলা কিছুই নেই। ফুপা তো বেশ অবাক হয়ে যায়, আরে এটা কখন ঘটল? উনি কিন্তু কোনো টেরই পান নাই এই জিনিসটা কখন ঘটল। এত বড় একটা মাছ, এটা যে শরীরের গোস্তগুলা খেয়ে ফেলছে, তো এটা তো একটু হালকা হয়ে যাওয়ার কথা না? কিন্তু না, এটা একটু হালকা হয় নাই। ফুপার কাছে কোনো অস্বাভাবিক কিছুই লাগে নাই, শুধু উনার নিজের শরীরটাকে একটু ভার মনে হয়েছে, কিন্তু মাছটা ওনার কাছে সেমই মনে হয়েছে। যখন দেখছে তখন তো বেশ অবাক হয়ে যায়। তো গ্রামের মানুষজন তো উনারা ভাবলেন যে গ্রামের মধ্যে তো এগুলো ঘটেই, প্রতিবাধ্যে হয়তোবা কোনো মাইচ্ছা পিশাচের খপ্পরে পড়ছে। তো এই বিষয়টাকে আর গুরুত্ব দেয় নেই। অনেক সময় এরকম ঘটনা ঘটে, অনেকে এরকম মাইচ্ছা পিশাচের খপ্পরে পড়ে। তো এই কারণে বেশি পাত্তা দিল না, ওই দিন ঘুমায় গেল। তো ওই দিনও আর কোনো কিছু ঘটে নাই, সব কিছু স্বাভাবিকই। কিন্তু ঘটনা ঘটে এর বেশ কয়েকদিন পর। একদিন ওই সময় আবার ধান কাটার সময় আসছে। ধান কাটা বলতে ওই যে ইরি ধান, এমন ধান না বর্ষার পরে যেটা কাটে এইটা না, ইরি ধান, ওইটা আবার শুকনো মৌসুমে কাটে। তো ওই ক্ষেতের মধ্যেই তারা ওই ধানটাকে ফ্রেশ করে একদম ধান গাছ থেকে ছাড়িয়ে তারপরে নিয়ে আসে। আর ওই কুটাগুলাও ওখান থেকে আলাদা হয়ে যায়, কিছু মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে ওই ধানগুলাকে ফ্রেশ করছে। তো চাচা চিন্তা করে যে আজকে এই ধানগুলারে নিয়ে আসছি, যদি কুটাগুলাও নিয়ে আসি তাইলে আর কালকে ওখানে যাইতে হবে না, তাহলে কালকে ওই ধানগুলারে বাড়িতে থাইকা সুন্দর মতো শুকাই নিতে পারমু। তো এই চিন্তা করে উনি কি করলেন, ওই ধানের বস্তাগুলা বাড়িতে রাইখা, তখন আবার বিকাল বিকাল পার হয়ে গেছে, একটু সন্ধ্যা নেমে আসছে। উনি ফুপুরে বললেন যে একটা কুটার, যেই কুটা বলতে যে খ্যার আছে না গরুকে খাওয়ায়, এই খ্যার একটা স্তূপ আছে, এইটাকে নিয়ে আসলে কাজ শেষ। তো এই কথা বলে ফুপা চলে গেল। ফুপু আর পাত্তা দিল না, কারণ ওই যে বস্তা ভইরা যে ধানগুলো আনছে এগুলার মেলা দিতে হইব, তা না হলে আবার এগুলো গরমে নষ্ট হয়ে যাইব। ফুপিও এই ধানের একটা গোলা ঘর আছে বা ঘরেই ধানগুলারে মেলা দিতে গেল, আর ফুপা গেল আবার ক্ষেতের মধ্যে। তো এই বাড়ি থেকে এই ক্ষেতটা দূরত্ব প্রায় 15 মিনিট হবে, যাইতে 15 মিনিট, আইতে 15 মিনিট, দেখা গেছে বোঝা নিলে একটু দেরি হইতে পারে, 35-40 মিনিটের রাস্তা সময় লাগব। কিন্তু 4 থেকে 5 মিনিট পরেই এই ফুপু শুনতে পান বাড়ির উঠানের মধ্যে ধপাস করে একটা কিছু শব্দ। তাড়াতাড়ি বাইর হয়ে দেখে ফুপা ওই খেরকুটার যেই স্তূপটা এটা নিয়ে আসছে, বড় একটা বোঝা আর কি, এটাকে মাথায় করে নিয়ে আসছে।
উঠানেরা ধপাস করে ফালাইছে। ফুপু চিন্তা করে এত জলদি কি করে নিয়ে আইল, এখান থেকে তো যাওয়াই সম্ভব না এতটুক সময়। তারপরে চিন্তা করে হয়তোবা তাড়াহুড়া আছে, দৌড়ামুড়া গিয়ে নিয়ে আইছে, কিন্তু এই বিষয়টা পাত্তা দেয় না। আর ফুপুজি ফুপারে কিছু জিগাব, তার আগে ফুপা কি করে, উনি ওই বোঝাটা ফালায়া উনি সোজা গামছাটা কাঁধে নিয়া ঘরের ভিতরে চলে গেল। ফুপুও পিছন পিছন ঘরে গেল, গিয়া দেখল ফুপা মাথাটা নিচে দিয়ে ঝিম ধরা মুখটা ফুলায় বইসা আছে। ফুপি চিন্তা করল যে এত বড় একটা বোঝা নিছে, হয়তোবা খারাপ লাগতেছে, একটু রেস্ট করতেছে, করুক, সমস্যা নাই। আর কিছু কইল না। ফুপুর ওই যে ধান মেলার কাজ, উনি ধান মেলতে গেলেন গা। এর বেশ কিছুক্ষণ পরে এই ফুপা আইসা ফুপুরে ডাকতেছে, কই গো, বাইরে আও, একটু পানি দাও। ফুপি পানি লয়া বাইর হইছে। এরপরে ফুপা ওখান থেকে পানি খায়া ফুপিরে কইতেছে, দেখছ মানুষ কত বড় খারাপ হইলে হইতে পারে, এতটুক সময়ের মধ্যে কি জানি খেরকুটার পোজাটা লয়ে গেছে গা। ফুপি কয়, কি বলেন, পাগল হইছেন? আপনি মা একটু আগে না পোজাটা বাড়ির মধ্যে নিয়ে আইলেন, আইনা ফালাই দিলেন, কি বলে? আমি তো এই যে বাইর হইছি, এক্ষণ আইলাম, আমি কখন পোজা আনলাম? ফুপু কয়, আপনি আনেন নেই, তুই যে ওটা কি? বাড়ির একপাশে ইশারা করে দেখায়, কয় যে ওটা কি? ফুপা তাকায় দেখে, আসলেই তো বোঝাটা বাড়ির উঠানের এক সাইডে পইরা রইছে। কি কয়, এটা কে আনলো? কয়, কেমন আপনি তো আনলেন, আপনি না আপনি ঘরের ভিতর গেলেন, গিয়ে ওখানে বয়ে থাকলেন। আরে কি কোনা কয়, এডি মাথা নষ্ট হইছে। তো ফুপা আবার চিন্তা করে, তাহলে যদি মাথাই নষ্ট হয়, তাহলে পোজাটা আবার এখানে আনলো কে? চলো তো দেখি ঘরের ভিতর। উনারা ঘরের ভিতরে যায় এক আশ্চর্যের বিষয় দেখেন। শুধু আশ্চর্য না, এটা ভয়ঙ্কর এবং একটু গাছমছমে বিষয়। ঘরের ভিতরে গিয়ে দেখতে পান যে ফুপার মতোই সেম একজন মানুষ ঘরের মধ্যে বয়ে রইছে, একদম হুবহু ফুপার মতো। সেম লুঙ্গি, সেম গেঞ্জি, একদম গামছাটা কাঁধের মধ্যে যে গামছা, ওইটাও সেম। এটা দেখে তো বেশ একটা আতঙ্কের ব্যাপার। আরে সর্বনাশ, এটা কি? এইটা দেখা ফুপার রিয়াকশন সাথে সাথে কি করে, ফুপাই তো ওইটার উপরে গিয়ে ছাপায়া পড়ে। কথা নাই পারতা না, একদম ডাইরেক্ট সপাতে গিয়া ধুমধাপ কিলঘুষি খায়া ওইটাও ফুপার উপরে ঝাঁপায়া পড়ে। ধুমধাম মারামারি হইতাছে দুইজনের মধ্যে। মারামারি করতে করতে একটা পর্যায়ে ওনারা ঘরের ভিতর থেকে বাইরে উঠানের মধ্যে ধস্তাধস্তি বাস্তাবাস্তি করতেছে। ফুপাও কিন্তু বেশ উঠামদামে শক্তিশালী একজন মনে করেন, যে ফুপারও যে ওই জিনিসটা হারাই দিব তা না, ফুপাও ওইটার লোকে মারামারি করতেছে, ওইটা তো ফুপারই। তো ফুপা এখন দুইজনই মারামারি করতেছে, কিন্তু ফুপু এখন বুঝতে পারতেছে না যে ওনার আসল হাজব্যান্ড কে, মানে আসল ফুপাটা কে। এখানে ফুপি এই জিনিসটা বুঝতে পারতেছে না। ফুপি এখন কি করব দিশামিশা পাইতেছে না। উনি পাশের যে হাড়িকানটা, এটা নিয়ে ওখানে দাঁড়ায় আছে। উনি সাহস পাইতেছে না কাছে আগিতে। উনি তো বুঝতে পারতেছে এখানে একটা ফুপা না, একটা অশরীর, একটা ভয়ঙ্কর কিছু ফুপার রূপ ধরা আইছে। এখন এর মধ্যে ফুপি একটা বুদ্ধি করে, কয় কি, এই জায়গার মধ্যে আমার অরিজিনাল জামাই যে, হে যেন ৩ কুল পইরা নিজেরা বন্ধু করে। এই কথা শোনার পরে ফুপা সাথে সাথে ওই কুল্লোয়া ধোয়া পড়তে থাকে। আর যখন ফুপা দোয়া পড়া শুরু করে, তখন ওই অবয়বটা ফুপা থেকে একটু দূরে সরে যায় ২-৩ হাত। আর তখন বুঝতে পারে যে দোয়া পড়তেছে এইটাই অরিজিনাল ফুপা, আর ওইটা হইছে বেহুরুপিয়া। এইটা বোঝানোর পরে ফুপি কি করে, ওই যে পাকের ঘর তো কাছে ছিল, লগেই কিন্তু পাকের ঘর ছিল। এই পাকের ঘরের পাশেই বড় একটা বটি রাখা ছিল। এটা আবার ওই যে কাঠের যে দস্তাটা থাকে, ওইটা থেকে খুলে নিচেই রাখা ছিল। ফুপি ওইটা নিয়া ওই বেহুরুপিয়া অবয়বটার দিকে আগায় গেছে। আর যখনই ফুপি আগায় গেছে, তখন ওইটা এক ঝাটকা দিয়া ওই বটিটারে গিয়ে ফেলায় দিল। আর কি করল, ফুপির 2 কানে 2 হাত দিয়া চড়াস করে একটা মানে থাপ্পড় দিল। 2 হাত দিয়ে একসাথে যদি 2 কানের মধ্যে থাপ্পড় দেয় কেমন হয়, এরকম একটা থাপ্পড় দিল। আর সাথে সাথে বইলে উঠল, এই ফুপারে, আজকের মতো বাচ্চা গেলি রে, তবে যেই দিন সময় আবার সুযোগ পামু, ওই দিনই তোর শেষ দিন। খালি বাচ্চা গেলি, আমাকে ডিস্টার্ব করা একদম বুঝাই দিতাম। কইয়া ওই জিনিসটা ওইখান থেকে উধা হয়ে গেল, একদম হাওয়া। ফুপা তখন এই ফুপি তজ্ঞন হয়ে গেছে, ওই চটকনা খায়া কান দিয়া রক্ত বাইরে আনা শুরু হয়ে গেছে। ফুপা তাড়াতাড়ি ফুপিরে ঘরে নিয়ে পানি টানি ছিটালো। এই যেই এত কিছুজন ঘুরটা গেল, ফুপার বাড়িতে কিন্তু আশেপাশে আর কোনো বাড়ি নাই, কারণ গ্রামের ঘরবাড়িগুলো কিন্তু একটু দূরে দূরেই হয়। আবার এক বাড়ির মধ্যে দেখা গেছে 2-3টা ফ্যামিলি হয়, আবার আরেকটা বাড়ি অনেক দূরে হয়। কিন্তু এই ফুপাদের বাড়িটা এক ফ্যামিলিরই বাড়ি, ওটা ওনাদেরই নিজস্ব বাড়ি ছিল, এটাতে আর কোনো শরিক ছিল না। এই কারণে আর কোনো পরিবারও ছিল না। আর ওই সময় ফুপারও ফুপির কোনো বাচ্চাও হয় নাই, আবার তার বাপমাও বাচ্চা ছিল না ওই সময়। তো ফুপা একলা এখন কি করব? ফুপিরে জ্ঞান ফিরানোর চেষ্টা করে। একটা সময় ফুপির জ্ঞান ফিরে আসলে ওই রাতে ওনার আর কোনো কিছু মানে কোনো দিকে যায় নাই। ডাক্তার কবিরাজ, ওই সময় তো ডাক্তার এটা একদমই একটা মানে ছিল না। ওইখানে ওনারা কবিরাজের কাছেই আর কি যাইতো সব সমস্যার জন্য। তো এরপরের দিন ওনারা একটা কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে গিয়ে সব কিছু খুল্লা কইল। সব কিছু খুল্লা কন পর কবিরাজ ওনার তদবির শুরু করল। ফুপুরে প্রথমে চিকিৎসা করল। চিকিৎসা কইরা ফুপুর উপরেই ওই জিনটারে হাজির করল, গত রাতে যেটা ছিল। জিনটারে হাজির করার পরে
জিনটা ওই কবিরাজের উপরে। এই কবিরাজ, তোর এত বড় সাহস, তোরে নির্বংশ করে দিমু, মায়রা ফেলমু, মাটির নিচে কুইতা ফেলমু, হুমকি ধমকি দিতে থাকলো। কিন্তু কবিরাজ আছিল একটা বড় কবিরাজ, ভালো অভিজ্ঞতা সম্পন্ন। উনি ওই জিনটারে মনে করে যে একদম পাকড়াও ফেললো, ওনার তন্ত্রমন্ত্র বলয়ে ওই জিনটারে ইয়া করে ফেললো, মানে কাবু করে ফেললো। এরপরে হঠাৎ ওই পাশে একটা গাছের শিশি ছিল, ওই শিশিটা আইসা কবিরাজের শরীরের মধ্যে তপাস করে লাগলো, শিশিটা ভাঙে গেল। আর কবিরাজ তো মনে করেন যে একদম থয়া গেল, কি হইল? তখন এই ফুপি হি করে আইসা উঠল আরেক কণ্ঠে। তখন কবিরাজ আবার নিজের প্রস্তুতি করে ফেলল, প্রস্তুতি করে আবার দোয়া দুরুদ পয়রা তখন ভালো করে একটা বলয় সৃষ্টি করলো আর কি। এরপরে জিজ্ঞাল কে তি? তখন কয়, মানে একটা নাম কয়, কি নাম কয় এটা বলে নাই, এটা জানি না। তো যাই হোক, আমরা 6 ভাই, আমরা ওই ভিটাবুরি গাছে থাকি। ওই দিন আমরা একটা মরা ছাগল খাইতাছিলাম, ওই জায়গায় একটা ছাগল মইরা গেছিল, ওইটার আমরা খাইতাছিলাম, অত থেকে জানি ধইরা নিয়ে আইয়া ও ছাগলটারে মাইরা খাইতাছিল। আর এই সময় এই ফুপা নাকি ওই জিন শয়তানগুলিরে, মানে ওগুলা তো পিশাচ ছিল, পিশাচগুলি বিরক্ত করছে। ওই যে প্রথম দিন রাত্রবেলা আসতেছিল, একটা ছাগল খাওয়ার শব্দ পাইল, খটমট খটমট করে হাড়গুজা বাইন না, এরপরে ঢিলাছুরা মারল। ওই ঘটনার পর থেকেই এগুলা ফুপার পিছনে লাগছে, বলতেছে তাদের ডিস্টার্ব করছে, ঢিলছুরা মারছে, তাগো শরীরে লাগছে, এখন এই ফুপারে মাইরা ফেলব। কবিরাজ আবার শক্তিশালী কবিরাজ ছিল, লগে লগে এর এই যে তন্ত্রমন্ত্র আসিল, তন্ত্রমন্ত্র মাধ্যমে ওই পিশাচ 6টারে বন্দি করে ফেলছে। বন্দি করার পরে ওই ফুপারে উদ্দেশ্য করে বলতেছে যে এগুলারে বন্দি ফেলছি, আর কোনো সমস্যা নাই, তবে এগুলার আর বুঝায় লাভ নাই, এগুলা বুঝতো না, তোমার একটা ক্ষতি করতেই 6টারে বন্দি করছি, এখন আর কোনো সমস্যা নাই। তো বিশেষ করে তুমি আর রাত বিরাত একা একা কোথাও যাইও না, আর বিশেষ করে ওই বাজার থেকে কখনো ওই দিক দিয়ে ফিলে আসো না, তাইলে হয়তোবা এমন হইতে পারে এই পিশাচের অন্য আত্মীয় স্বজন ওরা আবার তোমার উপরে ক্যাপা যাইতে পারে, প্রতিশোধ লইতে পারে। তো এই কথা কইয়া কবিরাজ কিছু তুদবির দিয়ে দেয়, কিছু পানি টানি পরা দিয়ে দেয়। এরপর থেকে ফুপা ফুপির লগে আর কোনো এই ঘটনার কিছু ঘটে নাই, ওইখানে এই ঘটনাটা শেষ হয়ে যায়। তবে এই যে ফুপির যে 2 কানে এটা থাপ্পড় মারছিল 2 হাত দিয়ে একসাথে, এরপর থেকে ফুপি আর কানে শুনতে পায় না। প্রথম দিকে একটু শুনতে পাইতো, নানান কবিরাজ ওঝা কবিরাজ দেখাইছে, পরবর্তীতে ডাক্তারও দেখাইছে শহরে আইসা, ঢাকায় আইসা, কিন্তু ফুপি এই কানে আর শুনতে পায় না, এখন একদমই না। আগে শুনতে পায় না, এখন শুধু ইশারা দিয়া কথা কয়। দেখা গেছে উনি তো কথা বলতে পারে, কোনো সমস্যা না, কিন্তু ওনাকে বুঝাইতে হইলে ইশারার মাধ্যমে বা কানের একদম কাছে গিয়া তারপর চিল্লান দিয়ে কথা কইতে হয়, এছাড়া এই ফুপি কিছুই শুনতে পায় না। আর এই ফুপির এখন 2 ছেলে 1 মেয়ে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, আর ছেলেরাও এখন আশাল্লাহ আল্লাহ দিলে ভালো একটা অবস্থায় আছে। এক ছেলে কুয়েত থাকে, আরেক ছেলে থাকে সৌদি আরব। এই ফুপাও আল্লাহ দিলে ভালো আছে। এরপর থেকে ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে নাই। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি? আশা করি ঘটনাটি ভালোই লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন আরও ভৌতিক ঘটনা শুনতে। আর আপনাদের জানাশোনাও যদি এমন কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, অথবা আপনাদের নিজের সাথে ঘটা কোনো ঘটনা থাকে, আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন, লিখে অথবা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনা পাঠাতে পারবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করছি আজকের এই ঘটনাগুলো আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো প্রিয় লিসেনার, সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর ভূত এফএম বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।